চাকরিসহ যেকোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য সাধারণ জ্ঞান প্রথম পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকের আলোচনার বিষয় পরমাণুর গঠন বা অ্যাটমিক স্ট্রাকচার। তো চলুন শুরু করা যাক। পরমাণু বা অণু, আমরা যখনই পদার্থ নিয়ে কথা বলি তখনই এই শব্দগুলো আমাদের চোখের সামনে ভেসে আসে যে পরমাণু বা অণু কি, এগুলো কই থাকে। আমরা কখনো পরমাণু বা অণু চোখের সামনে দেখি না কেন? তো তার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে পদার্থের গঠন। তো এই যে পদার্থ, আমাদের চারপাশে যা কিছু আছে সব কিছুই পদার্থ। তো এই পদার্থগুলোকে ভাঙলে আমরা কিছু সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস পাই, যেমন অণু। পদার্থকে ভাঙলে আমরা প্রথমে যে জিনিসটা পাই সেটা হচ্ছে অণু। অণুকে ভাঙলে আমরা আরো ক্ষুদ্র একটা জিনিস পাই, সেটি হচ্ছে পরমাণু। আচ্ছা, তাহলে আমাদের মনে হতে পারে পৃথিবীর সবচেয়ে সূক্ষ্ম জিনিস পরমাণু, কিন্তু না। পরমাণু আবার কতগুলো সূক্ষ্ম কণিকা দ্বারা গঠিত, যেগুলোকে আমরা বলি মৌলিক কণিকা, মূল কণিকা। আচ্ছা, এই মৌলিক কণিকা বা মূল কণিকা এটা আবার 3 প্রকার। আচ্ছা, যে 3 প্রকারটা কি কি? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন। আচ্ছা, যেহেতু আমরা সাধারণ বিজ্ঞান বা জেনারেল সায়েন্স নিয়ে কথা বলতেছি, তো এই জিনিসগুলো পরবর্তীতে আমাদেরকে কেমিস্ট্রিতে অনেক ব্যবহৃত হয়। তো আমরা যখন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই যে সাবজেক্টগুলো পড়তে যাই, আমরা অনেকগুলো ইংলিশ টার্ম দেখি। তাই আমরা চিন্তা করতেছি এই যে প্রোটন, নিউট্রন, ইলেকট্রন এগুলোর ইংরেজি নামটা আমরা শিখে নেব, যেহেতু আমাদের অনেক সময় এমসিকিউ অপশানে ইংলিশ নামটাই দেওয়া থাকে। তো প্রোটনকে যদি সংক্ষেপে কিভাবে প্রকাশ করে, যে নিউট্রন, ইলেকট্রন এগুলোকে কিভাবে প্রকাশ করে সেটা আমরা জানবো। তো প্রোটন যেহেতু ইংলিশে লিখতে সবার প্রথমে কি শব্দ আসে? পি। তাহলে প্রোটনকে ইংরেজিতে শুধু পি দিয়েও প্রকাশ করা হয়। একইভাবে নিউট্রন এন, এটা আবার ছোট হাতের এন দিয়ে প্রকাশ করা হয়, নট বড় হাতের এন। ইলেকট্রন ছোট হাতের ই। যেহেতু ইলেকট্রন নেগেটিভ আধান, আধান মানে হচ্ছে চার্জ, তাই ইলেকট্রনের উপর একটা মাইনাস চিহ্ন দেওয়া, যেটা দিয়ে বোঝা যায় যে ইলেকট্রনটা আমার ঋণাত্মক আধান যুক্ত। আচ্ছা, তাহলে আমরা এখন জানবো এগুলোর আধান। প্রোটন ধনাত্মক আধান যুক্ত বা পজিটিভ, আর নিউট্রন এটার কোনো চার্জই নেই বা শূন্য। ইলেকট্রন ঋণাত্মক বা নেগেটিভ। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি এগুলো আমার প্রতীক বা সিম্বল, আর এগুলো হচ্ছে গিয়ে চার্জ বা আধান। আচ্ছা, গেল এগুলো। তাহলে আমরা কি কি দেখলাম? পদার্থকে ভাঙলে আমি পাচ্ছি অণু, অণুকে ভাঙলে আমি পাচ্ছি পরমাণু, পরমাণুকে ভাঙলে আরো কতগুলো মৌলিক কণিকা বা মূল কণিকা পাচ্ছি, যেটা মূলত 3 প্রকার। এছাড়াও আরো অনেকগুলো যৌগিক কণিকা পাওয়া যায়, যেগুলো পজিট্রন, নিউট্রন, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আজকে মূলত আমরা মৌলিক কণিকাগুলো নিয়ে আলোচনা করতেছি। তো মৌলিক কণিকাগুলো কি কি পাইছি? প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, যেটাকে ইংলিশে আমরা শুরুতে পি আসে, তাই এটার প্রতীক পি। নিউট্রনের এন, ইলেকট্রনের ই। আর এগুলো চার্জ। প্রোটন ধনাত্মক, এটা সবসময় ধনাত্মক। এটা চার্জ, এগুলো চার্জ যে পৃথিবীর যেখানেই যাক না কেন এটা চার্জ ধনাত্মকই থাকবে। এগুলো চার্জ কখনো পরিবর্তন হয় না, এটা ফিক্সড। নিউট্রনের কখনোই চার্জ থাকবে না, এটা অলওয়েজ শূন্য। ইলেকট্রন ঋণাত্মক। আচ্ছা, তাহলে এবার আমাদের কোশ্চেন আসতে পারে যে পদার্থ বা পরমাণুর মধ্যে এগুলো কিভাবে থাকে। তো চলুন সেটা দেখা যাক। আচ্ছা, তাহলে এই জন্য আমরা একটা পরমাণু আঁকি। পরমাণু এটা বৃত্তাকার আকারে থাকে, তো যেহেতু বৃত্তাকার তাই সার্কুলার যে আবার এটার একটা স্তর না, অনেকগুলো স্তর থাকে। এই যে যতগুলো স্তর দেখা যাচ্ছে, এটা এক এক পরমাণুর ভিত্তিতে এক এক রকমের স্তর থাকতে পারে। যেমন আমরা যদি নাইট্রোজেনের পরমাণুর কথা চিন্তা করি, এক রকম স্তর হবে, হাইড্রোজেন পরমাণুর এক এক রকম স্তর হবে, স্তরের সংখ্যা ভিন্ন হবে, লেয়ার সংখ্যা ভিন্ন।
তার মানে আমরা কি বুঝলাম, বিভিন্ন পরমাণুর লেয়ার সংখ্যা ভিন্ন। তেমন বাবা আবার যদি সোডিয়াম পরমাণুর কথা চিন্তা করি, এটার আবার আরেকটা স্তর হবে। তো স্তর সংখ্যাটা কিসের উপর নির্ভর করে? পারমাণবিক সংখ্যার উপর। আচ্ছা, এই পারমাণবিক সংখ্যাটা কি তা নিয়ে আমরা আরেকদিন আলোচনা করব। এটার আরেকটা নাম হচ্ছে প্রোটন সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে আসি। এখানে এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর। আচ্ছা, ধরলাম 4টা লেয়ার। আচ্ছা, এই যে বৃত্তাকার কক্ষপথটা আমরা দেখতেছি, এটা হচ্ছে তার সেন্টার। হ্যাঁ, এই সেন্টার। আর এই যে এগুলো হচ্ছে বহিঃস্তর, এটা এটা এগুলো বহিঃস্তর। এই সেন্টারকে আমরা আবার কি বলতে পারি? নিউক্লিয়াস। তাহলে পুরোটা গঠনটা হচ্ছে গিয়ে পরমাণুর গঠন। তাহলে পরমাণুর সেন্টার, কেন্দ্রকে কি বলে? নিউক্লিয়াস। আর বাইরে আছে বহিঃস্তর। তো অনেকগুলো স্তর থাকতে পারে, যেমন এই যে চিত্রটা আমরা রেখেছি, এটার 4টা স্তর, 4টা লেয়ার, যেটা আমরা এখানে বলে দিচ্ছি। আচ্ছা, তো এখন আমরা জানবো যে প্রোটন, ইলেকট্রন, নিউট্রন এগুলো কে কোন জায়গায় থাকে। তাহলে নিউক্লিয়াসে কে থাকবে? প্রোটন, যেটাকে আমরা সংক্ষেপে পি বা এন দিয়ে প্রকাশ করি। প্রোটন আর নিউট্রন এটা থাকবে আমার সেন্টারে। আবার পরমাণু সেন্টারকে কি বলে? নিউক্লিয়াস। আর আর এই যে কেন্দ্রের চারদিকে প্রদক্ষিণ করবে ইলেকট্রন। তাহলে বহিঃস্তরে কে থাকবে? ইলেকট্রন, যেটাকে আমরা ই দিয়ে প্রকাশ করি। আচ্ছা, কোনো পরমাণু স্বাভাবিক অবস্থায় প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান। এটা সমান, সংখ্যাটা সমান, অন্য কিছু না কিন্তু। আচ্ছা, এবার কি হয়েছে? প্রোটন, আমার প্রোটনের চার্জ কি? পজিটিভ। ইলেকট্রনের চার্জ নেগেটিভ। এখন ধরলাম যে আমি যে পরমাণুটা আঁকছি সেটার 10টা প্রোটন আছে আর 10টা ইলেকট্রন আছে। যেহেতু বলা আছে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান, এখন এটাকে যদি আমি প্লাস মাইনাস করি, কি আসে? 0। তার মানে যে কোনো পরমাণুর আধান নিরপেক্ষ। নিরপেক্ষ মানে শূন্য, যেহেতু প্রোটন নিউট্রনের সংখ্যা সমান। তারপর হচ্ছে কি আরেকটা কথা আছে যে পরমাণুর সকল ভর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। ভর কেন্দ্রে থাকে। আচ্ছা, পরমাণু কেন্দ্রে কে থাকে? প্রোটন ও নিউট্রন। আর বহিঃস্তরে ইলেকট্রন থাকে। হ্যাঁ, এবার এগুলোর নিশ্চয়ই একটা ভর আছে। তার প্রোটনের ভর 1.673 × 10⁻⁻24 গ্রাম। একইভাবে আমার ইলেকট্রনেরও একটা ভর আছে 9.28 গ্রাম। তো আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে না যে এটা বড়, কিন্তু না, আমরা কি দেখতেছি এখানে কি আছে? 28, 24। তো যেহেতু 28 বড়, আমাদের স্বভাবত মনে হতে পারে যে ইলেকট্রনের ভর বড়, তাহলে ইলেকট্রনের ভর বেশি। কিন্তু এর আগে সামনে একটা মাইনাস চিহ্ন আছে, দুইটারই সামনে মাইনাস চিহ্ন আছে। তো যখন মাইনাস থাকবে তখন আমরা বুঝবো যে যেটা বড় সেটাই ছোট, সেটাই ছোট। তার মানে এটা বড়। যেহেতু প্রোটনের ভর বেশি এবং ইলেকট্রনের ভর কম, তাহলে আমরা বলতে পারি যে এই সব ভর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে। আচ্ছা, এই তো গেল। আর এই যে সব স্তরে ইলেকট্রন প্রদক্ষিণ, এগুলো চারপাশে কন্টিনিউয়াসলি ঘুরতে আছে, এদিক থেকে এদিকে, এদিক থেকে এদিকে। আচ্ছা, তাহলে আরেকটা কথা, এই যে আমরা বললাম যে যে কোনো পরমাণুর আধান নিরপেক্ষ। এখন আমি চাইলে এখানে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন অ্যাড অথবা রিমুভ করতে পারবো। মানে চাইলে আমি ইলেকট্রন
যোগ করতে পারবো বা বের করে নিয়ে আসতে পারবো। তো এটা মূলত কিভাবে করতে পারবো? বিভিন্ন প্রক্রিয়া আছে, যেমন তাপ, চাপ বা বিক্রিয়া, ঘর্ষণ ইত্যাদির সাহায্যে আমি ইলেকট্রন অ্যাড করতে পারবো বা রিমুভ করতে পারবো, কিন্তু তখন কিন্তু আধান আর নিরপেক্ষ থাকবে না। প্রথম প্রশ্নটা যদি আমরা একটু খেয়াল করি, কি আছে? পরমাণু নিউক্লিয়াস বা কেন্দ্রে কোন মৌলিক কণিকা থাকে? আমরা দেখে আসছি না এখানে, এটা যদি আমার একটা পরমাণু চিহ্ন হয়, আচ্ছা, তাহলে এর কেন্দ্রে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন। তাহলে আমার প্রথম অপশন ঠিক। ইলেকট্রন পরমাণুর কোথায় থাকে? আমরা কি দেখেছি? ইলেকট্রন এই যে কক্ষপথগুলোতে পরিভ্রমণ করে বা প্রদক্ষিণ করে, তাইলে ইলেকট্রন পরমাণুর চারদিকে থাকে, শুধু কেন্দ্র ছাড়া সব জায়গায় থাকবে। আচ্ছা, আরো কিছু কোশ্চেন যদি আমরা দেখি, পরমাণুর নিউক্লিয়াস কি? পরমাণুর কেন্দ্র, এই যে সেন্টারটাই হচ্ছে গিয়ে তার নিউক্লিয়াস। পরমাণু চার্জ নিরপেক্ষ কখন হবে? প্রোটন আর ইলেকট্রন সংখ্যা সমান হলে। যদি সমান না হয় তাহলে চার্জ নিরপেক্ষ হবে না। ধন্যবাদ।